আটলান্টিকের নীল জলস্নাত মিয়ামি নগরী। গ্ল্যামার নগরী মিয়ামির পূর্ব পাশের সাগর, উত্তর দিক থেকে উপকূল বরাবর হয়ে কয়েকটা রাস্তা প্রবেশ করেছে মিয়ামিতে। আবার একাধিক রাস্তা বেরিয়ে গেছে মিয়ামি থেকে দক্ষিণে। দুটি নদী পশ্চিম দিক থেকে ভি আকারে এগিয়ে এসে অতিক্রম করেছে মিয়ামিকে। ভি এর বটমটাই মিয়ামি নগরী। মিয়ামির পশ্চিম দিকে বেশ কিছুটা দূর থেকে দুটি উত্তর দক্ষিণ সমান্তরাল রাস্তা নদী দুটিকে ক্রস করেছে। দুই রাস্তা ও দুই নদীর মাঝখানের বিশাল ভূখণ্ডই মিয়ামি বিমানবন্দর। বিশাল বিমানবন্দরে ল্যান্ড করল ডেভিড গোল্ড ওয়াটারের ব্যক্তিগত বিমানটি। বিমান সফরে আহমাদ মুসার পাশে বসেছিল গোল্ড ওয়াটার। আহমাদ মুসার অন্য পাশে বসেছিল বেঞ্জামিন বেকন। বিমান তখন টার্মাকে গিয়ে স্থির হয়েছে। বিমানের দরজাও খুলে গেছে। গোল্ড ওয়াটার সকলকে বাইরে বেরোবার জন্য প্রস্তুত হবার আহ্বান জানিয়ে নিজে উঠে দাঁড়িয়েছিলেন। আহমাদ মুসার মধ্যে নড়াচড়ার কোনো লক্ষণ দেখা গেল না, বরং সে গোল্ড ওয়াটারকে বসতে অনুরোধ করল। গোল্ড ওয়াটার তার সিটে বসে বিস্মিত দৃষ্টিতে তাকালো আহমাদ মুসার দিকে। বলল, কিছু বলবেন মিস্টার আহমাদ মুসা? হ্যাঁ বলে আহমাদ মুসা একটু ঘুরে বসলো গোল্ড ওয়াটারের দিকে। বলল, আমরা ডক্টর মার্গারেটদের উদ্ধারের জন্য জেনারেল শারনদের বিরুদ্ধে একটা অভিযানের লক্ষ্য নিয়ে এখানে এসেছি। এ বিষয়টা কি এখানকার কাউকে জানিয়েছেন? অবশ্যই না, কারণ কোনোভাবে একথা এখানে জানাজানি হয়ে গেলে শুরুতেই বাধা আসতে পারে, বলল ডেভিড গোল্ড ওয়াটার। কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এই পরিকল্পনার কথা জেনারেল শারনের কাছে পৌঁছে গেছে। আহমাদ মুসা একটু চিন্তিত কণ্ঠে বলল, অসম্ভব, কিভাবে? আপনার এমনটা মনে হচ্ছে কেন? সিটে সোজা হয়ে বসে দ্রুত কণ্ঠে প্রত্যয়ের সাথে বলল গোল্ড ওয়াটার, আমি নিশ্চিত আপনার অফিসে বসে আমরা যখন এই পরিকল্পনা করছিলাম তখন কেউ একজন পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনেছে। আহমাদ মুসা বলল। বিস্ময় মুখ হা হয়ে গেল মিস্টার গোল্ড ওয়াটারের। কিন্তু গোল্ড ওয়াটারের কিছু বলার আগে গোল্ড ওয়াটারের অফিস কক্ষ ও তার পিয়ের অফিস কক্ষের মাঝখানের খোলা দরজার পর্দার আড়াল থেকে ছায়া সরে যেতে দেখার কথা বিস্তারিত বলল আহমাদ মুসা। এজন্যই কি আপনি আমার পিয়ের খোঁজ করেছিলেন? আপনি কি আমার পিয়েকে সন্দেহ করছেন? বলল গোল্ড ওয়াটার। তার চোখে মুখে চিন্তা উদ্বেগের চিহ্ন। আপনার পিএ হতে পারে, আবার অন্য কেউ হতে পারেন। সেদিন সে সময় আপনার অফিস স্টাফদের মুভমেন্ট মনিটরিং থেকেই আপনি এটা বের করতে পারবেন। কিন্তু এখন এই মুহূর্তের বড় বিষয় হলো আমাদের করণীয় কি তা ঠিক করা। পর্দার আড়াল থেকে ছায়ামূর্তিকে সরে যেতে দেখার পর মুহূর্তেও খোঁজ করে আপনার অফিস কক্ষের আশপাশে কাউকে পাওয়া যায়নি। তার অর্থ এও হতে পারে খবরটা যথাস্থানে দ্রুত পাচার করার জন্যে সে দ্রুত সরে গিয়েছিল, বলল আহমাদ মুসা। তাহলে আপনি বলছেন আমাদের অভিযানের কথা, আমরা এখানে আসছি এ কথা ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে? গোল্ড ওয়াটার বলল। আমার তাই মনে হয়, বলল আহমাদ মুসা। আহমাদ মুসা থামার পর সঙ্গে সঙ্গে কথা বলল না ডেভিড গোল্ড ওয়াটার। ভাবছিল সে। কিছুক্ষণ পর সে বলল, পর্দার আড়ালে আপনার ছায়ামূর্তি দেখা সত্য হলে যা বলবেন সবটাই সত্য। বলে একটু থামল। তারপর আবার শুরু করল সে। এ সময় আপনি নিশ্চয় একটা কিছু চিন্তা করে বিষয়টা তুলেছেন। সে চিন্তাটা কি আহমাদ মুসা? আমাদের এখান থেকে যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কি হয়েছে? জিজ্ঞেস করল আহমাদ মুসা। আহমাদ মুসার কথা শেষ হলো সে সময় প্লেনের খোলা দরজায় একজন যুবক প্রবেশ করল। তাকে দেখে গোল্ড ওয়াটার উঠে দাঁড়িয়ে স্বাগত জানিয়ে বলল, গুড ডে মিস্টার জ্যাক। তারপর আহমাদ মুসার সাথে তাকে পরিচয় করিয়ে দিতে দিতে বলল, এ মিস্টার জ্যাকসন, হোয়াইট ইগল মিয়ামির স্টেশন কমান্ডার। আর আহমাদ মুসার পরিচয় দিতে গিয়ে তার নাম বলল আহমাদ আবদুল্লাহ, আমাদের মূল্যবান সাথী। আবদুল্লাহ ছদ্ম পরিচয় দেয়ায় আহমাদ মুসা খুশি হল। মনে মনে গোল্ড ওয়াটারের পরিস্থিতি সচেতনতার প্রশংসা করল আহমাদ মুসা। পরিচয় পর্ব শেষ করে গোল্ড ওয়াটার মিস্টার জ্যাককে লক্ষ্য করে বলল, আমার গাড়িটা এবং 7 সিটের বড় জিপটা নিয়ে এসেছি, বলল জ্যাক। জিপের কাজগুলো কি শ্যাডো কাজ? গোল্ড ওয়াটার কিছু বলার আগেই জিজ্ঞেস করল আহমাদ মুসা। শ্যাডো স্বচ্ছ 2 কাঁচের ব্যবস্থায় গাড়িতে আছে, বলল জ্যাক। গুড, বলল আহমাদ মুসা। গাড়িগুলো কি টার্মাকে নিয়ে এসেছ? জ্যাককে জিজ্ঞেস করল গোল্ড ওয়াটার। হ্যাঁ, বলল জ্যাক। তাহলে উঠা যাক, সবাইকে লক্ষ্য করে বলল গোল্ড ওয়াটার। আহমাদ মুসা উঠার বিন্দুমাত্র চেষ্টা করল না। তার কপাল কুঞ্চিত, ভাবছিল সে। গোল্ড ওয়াটার ব্যাপারটা খেয়াল করল, বলল, কিছু ভাবছেন মিস্টার? কথা শেষ করল না গোল্ড ওয়াটার। আমি ভাবছি গোল্ড ওয়াটার,
আমরা এয়ারপোর্ট লাউঞ্জে গিয়ে একটু বসি, চা খাবো, কিছু কাজও আছে। মিস্টার জ্যাক দুটি গাড়ি নিয়ে ফেরত যাবেন। ঘণ্টাখানেক পরে ফিরে এসে লাউঞ্জে আমাদের সাথে মিলিত হবেন। কথা শেষ করে দ্রুত কণ্ঠে আবার বলে উঠল আহমাদ মুসা, হ্যাঁ, জিপের শ্যাডো কাঁচ তুলে টারমাক থেকে বের হতে হবে। প্রবল জিজ্ঞাসা ও বিস্ময়ের একটা ছায়া খেলে গেল গোল্ড ওয়াটারের চোখে মুখে, কিন্তু পরক্ষণে স্বাভাবিক হয়ে গেল গোল্ড ওয়াটার। তার জ্যাকের দিকে ফিরে বলল, ঠিক আছে জ্যাক, বুঝেছ কি করতে হবে? জি স্যার, বলল জ্যাক। তাহলে যাও, গুড ডে, গুড বাই। জ্যাকদের গাড়ি স্টার্ট নেবার শব্দ হলো। কি ব্যাপার মিস্টার আহমাদ মুসা, জ্যাককে এভাবে বিদায় করলেন কেন? ওরা তো ওয়েট করতে পারত, বলল গোল্ড ওয়াটার। ক্ষতি নেই, জ্যাকরা একটু ঘুরে আসুক, চলুন আমরা লাউঞ্জে যাই। বলে আহমাদ মুসা উঠে দাঁড়ালো। চলুন। তথাস্তু, নিশ্চয়ই কোনো কথা আপনার মনে আছে, বলছেন না। লাউঞ্জে আপনার কাজ দেখলেই বুঝব, চলুন। উঠতে উঠতে বলল গোল্ড ওয়াটার। লাউঞ্জে গিয়ে টয়লেট থেকে ফ্রেশ হয়ে এসে সবাই চা খেল। চা খাওয়ার পর গোল্ড ওয়াটার আহমাদ মুসাকে লক্ষ্য করে বলল, মিস্টার আহমাদ মুসা, কি যেন করবেন বলেছিলেন? আহমাদ মুসা হাসল, বলল, অপেক্ষা করাটাই এখনকার কাজ। এই অবসরে আপনি একটু ভাবুন, মিয়ামির উত্তরে ফ্লোরিডার কোনো শহরের সাথে জেনারেল শ্যারনের বিশেষ কোনো সম্পর্ক আছে কিনা। সোফায় হেলান দিল গোল্ড ওয়াটার। ভাবলো একটু, বলল, আমার জানা নেই, তবে কিছুদিন আগে জ্যাকসনভিল থেকে তার কাছে একটা টেলিফোন গিয়েছিল। শ্যারন ছিলেন না, আমি কথা বলেছিলাম। লোকটি তার পরিচয় বলেছিল সে হাইম শামির, জ্যাকসনভিল সিনাগগের প্রধান। শুধু এই পরিচয়টা শ্যারনকে বলতে বলেছিল, আর কিছু বলেনি। গোল্ড ওয়াটার কথা শেষ করতে মিস্টার জ্যাক হন্তদন্ত হয়ে প্রবেশ করল লাউঞ্জে। তার চোখে মুখে উত্তেজনা, চাপা কণ্ঠে অনেকটা চিৎকারের মতো করে গোল্ড ওয়াটারকে লক্ষ্য করে বলল, সাংঘাতিক ঘটনা ঘটেছে স্যার। আহমাদ আবদুল্লাহ আপনাদের সকলকে বাঁচিয়েছেন, তা না হলে সর্বনাশ হয়ে যেত স্যার। বিস্মিত উৎকণ্ঠিত সবাই সোজা হয়ে বসল, উদ্গ্রীব হলো সব কথা শোনার জন্যে। ঘটনা কি বলো? উৎকণ্ঠিত উদ্বিগ্ন গোল্ড ওয়াটার ধমকের সুরে বলল, স্যার, শহরে প্রবেশ করার মুখে ব্রিজের উপর আমাদের বড় গাড়িটা ধ্বংস হয়ে গেছে। কম্পিত গলায় বলল জ্যাক। ধ্বংস হয়ে গেছে কিভাবে? জিজ্ঞেস করলো গোল্ড ওয়াটার। বড় গাড়িটা আমার গাড়ির পেছনে আসছিল। ভয়ঙ্কর শব্দ শুনে পেছনে ফিরে দেখলাম প্রবল বিস্ফোরণে আমাদের গাড়িটা শূন্যে উঠে ছিন্ন বিচ্ছিন্ন ও ধ্বংস হয়ে গেল। ড্রাইভারও পুড়ে ছাই হয়ে গেছে, বলল জ্যাক। ভয়ে পাণ্ডুর তার মুখমণ্ডল। বিস্ফোরণে ধ্বংস? কথা শেষ করতে পারল না গোল্ড ওয়াটার, মাঝপথেই থেমে গেল। বিস্ময়, উদ্বেগ, উৎকণ্ঠায় সে যেন বোবা হয়ে গেল। তার বোবা দৃষ্টিতে ড্রাইভারের পোড়া লাশের দৃশ্য ভেসে উঠল। তাদেরও ওই দশা হতো যদি আহমাদ মুসা বাধা দিয়ে তাদের লাউঞ্জে না নিয়ে আসত। মুহূর্তকাল পরে গোল্ড ওয়াটারের শূন্য বোবা দৃষ্টি গিয়ে পড়ল আহমাদ মুসার চোখের উপর। আহমাদ মুসা বুঝতে পারল যার চোখের ভাষা। হাসল আহমাদ মুসা, বলল, বিস্ময়ের কিছু নেই মিস্টার গোল্ড ওয়াটার। আমরা কোন উদ্দেশ্যে, কখন, কিসে এখানে আসছি শ্যারনের এখানকার লোকদের তা জানানো হয়েছে এবং তারাই হত্যার এ পরিকল্পনা এঁটেছিল। আমাদের গাড়িতে এসে ব্যবস্থা করেছে, তা আপনি জানলেন কেমন করে? বলল গোল্ড ওয়াটার। যখনই বুঝলাম শত্রুপক্ষ আমাদের এখানে আসার সব কথা জানতে পেরেছে, তখনই আমার মনে হলো তাদের প্রথম কাজ হবে আমাদের হত্যার চেষ্টা করা। বিশেষ করে আমি এ অভিযানে সামিল হচ্ছি জানার পর হত্যারই সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক। আমাকে সরিয়ে দেওয়া হবে তাদের জন্য সবচেয়ে লাভজনক। তারপর চিন্তা করলাম হত্যার সুযোগ তারা কোথায় নিতে পারে। আমার মনে হলো ওয়াশিংটনে বিমানে ওঠার আগে, বিমানে ও মিয়ামিতে বিমান থেকে নামার পর হত্যার ব্যবস্থা করাই তাদের প্রাথমিক গুরুত্বপূর্ণ কয়েকটি সুযোগ। যখন ওয়াশিংটনে বিমানে ওঠার আগে এবং বিমানে কিছুই ঘটল না, তখন মিয়ামিতে বিমান থেকে নামার পর শহরে পৌঁছার সময়টাকে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো। আমি ভাবলাম আমাদের গাড়িবহরে হামলা করে তারা আমাদের হত্যা করার সুযোগ নিতে পারে, অথবা খোদ গাড়িতে বোমা পেতে রেখে তা বিস্ফোরণ ঘটাতে পারে। গাড়িতে বোমা পেতে রাখার ব্যাপারটা তাদের জন্য আমার কাছে অসম্ভব মনে হয়নি। খোদ গোল্ড ওয়াটারের পিয়ে যদি শ্যারন্তের লোক হতে পারে, তাহলে এখানেও হোয়াইট ইগলের মধ্যে তাদের লোক থাকতে পারে। এসব চিন্তা করে ভাবলাম আমাদের নিয়ে যাবার জন্য আসা গাড়ির শ্যাডো কাঁচ তুলে খালি পাঠিয়ে দেওয়া হোক, যাতে শত্রুপক্ষ বুঝে আমরা এই গাড়িতে যাচ্ছি। তাতে সন্দেহের টেস্ট হয়ে যাবে। থামল আহমাদ মুসা। গোল্ড ওয়াটার কোনো কথা বলল না। তার দৃষ্টি তখন আহমাদ মুসার উপর নিবদ্ধ। তার চোখের দৃষ্টিতে এবার যুক্ত হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠার সাথে বিস্ময়, বিমুগ্ধতা। আহমাদ মুসায় আবার কথা বলল, জ্যাকসনের দিকে তাকিয়ে,
বলুন তো, ড্রাইভারের লাশ কি দেখা গেছে? না, দেখা যায়নি। কয়েকটা টুকরো মাত্র ব্রিজের উপর দেখা গেছে, আর সব নদীতে ছিটকে পড়েছে, বলল জ্যাক। কয়জন আরোহী ছিল? কেউ তোমাকে জিজ্ঞেস করেছে? সে সুযোগ কেউ পায়নি। ওই গাড়িতে যে আমার সাথে গাড়ি তা কেউ বুঝেনি। পরে কাউকে কিছু না বলে আমি অন্য রাস্তা দিয়ে এসেছি। ধন্যবাদ জ্যাকসন, খুব ভালো হয়েছে। এখন শত্রুপক্ষ বুঝবে আমরা সবাই গাড়িতে ছিলাম এবং সবাই নিহত হয়েছি। অনুসন্ধান করেও এর বিপরীত কোনো প্রমাণ তারা পাবে না। ডুবুরিরা নিহতদের লাশের টুকরো নদীতে পাবে না, কারণ নদীর স্রোত ততক্ষণে লাশের টুকরোগুলো সাগরে নিয়ে ফেলবে, বলল আহমদ মুসা। এতক্ষণে গোল্ড ওয়াটারের মুখে এক টুকরো হাসি ফুটল। বলল, আপনার এত বুদ্ধি, এত চুলচেরা ভাবেন আপনি। আপনাকে ধন্যবাদ আহমদ মুসা, আমাদের সকলের প্রাণ বাঁচানোর জন্যে। আপনাদের বাঁচালাম কই? আমি আমাকে বাঁচাবার জন্যেই এত কিছু করলাম। আমার সাথে আপনারাও বেঁচেছেন। আহমদ মুসার মুখে হাসি। বুদ্ধির মতো কথা পেঁচো দারুণ। আপনার সাথে পারা যাবে না। এখন বলুন করণীয় কি? গোল্ড ওয়াটার বলল। চোখে মুখে গাম্ভীর্য নেমে এলো আহমদ মুসার। ভাবল, বলল, পরিস্থিতি সম্ভবত এমন দাঁড়ালো যে শত্রুপক্ষ কিছু সময়ের জন্য ভাবছে গোল্ড ওয়াটার সহ আমরা বিস্ফোরণে নিহত হয়েছি। এই সময়ের মধ্যে তাদের অসতর্কতার সুযোগ নিয়ে তাদের ঘাঁটিতে পৌঁছাতে পারলে ভালো হতো। কিন্তু সে ঘাঁটি কোথায়? দ্বিতীয় যে কাজটি করা যায় তা হলো অফিসে গিয়ে নিজেদেরকে প্রকাশ করে দেয়া, যাতে শত্রুপক্ষ এখনই জানতে পারে আমরা বেঁচে আছি। তাহলে সংঘাতের নতুন সূত্রপাত ঘটবে, যার মাধ্যমে তাদের ঘাঁটিতে পৌঁছার আমরা সুযোগ সৃষ্টি হবে। ওদের একটা ঘাঁটির সন্ধান তো সেদিন আপনাকে বলেছিলাম, বলল গোল্ড ওয়াটার। মনে আছে, জ্যাকসনভিল সিনাগগের হাইম শামিরের কথা আপনি বলেছিলেন। হ্যাঁ, ওটা জেনারেল শারনের একটা আস্তানা হতে পারে, বলল আহমদ মুসা। আমার মনে হয় ওদের অসতর্ক রেখে আমরা এগোতে পারি। জ্যাকসনভিল সিনাগগ থেকে আর কিছু না হলেও পথের সন্ধান মিলতে পারে, গোল্ড ওয়াটার বলল। আপনি কি প্রস্তুত? আমরা কি এখন জ্যাকসনভিল রওনা হতে পারি? জ্যাকসনভিল উত্তর ফ্লোরিডার সবচেয়ে বড় শহর। শহরটি আটলান্টিকের সাথে সেন্ট জন নদীর পশ্চিম তীরে অবস্থিত। সেন্ট জন নদীটি মধ্য ফ্লোরিডার একগুচ্ছ হ্রদ থেকে উৎপন্ন হয়ে জ্যাকসনভিলে গিয়ে আটলান্টিকে পড়েছে। জ্যাকসনভিলের মোহনা থেকে দক্ষিণ দিকে বিস্তৃত সুদীর্ঘ জ্যাকসনভিল বিচ। অবশ্যই রওনা হতে পারি। পথে কোথাও আমরা লাঞ্চ সংগ্রহ করব। গাড়ির জন্য আমাদের অফিসে যাবার দরকার নেই। জ্যাকসনের গাড়িটা ভালো, ওতেই চলবে। তাহলে ওঠা যাক। উঠে দাঁড়ালো সবাই। লাউঞ্জ থেকে বেরিয়ে সবাই গিয়ে গাড়িতে উঠল। অভিযানের প্রস্তুতি নিয়ে তো কিছু বললেন না মিস্টার গোল্ড ওয়াটার, বলল আহমদ মুসা। কি বলবো? আপনি, বেঞ্জামিন ও জর্জ প্রস্তুতি না নিয়ে নিশ্চয় আমার অফিসে আসেননি। আর আমি সশস্ত্র আছি, জ্যাকসনও তাই। ধন্যবাদ মিস্টার গোল্ড ওয়াটার, বলল আহমদ মুসা। ওয়েলকাম আহমদ মুসা, গোল্ড ওয়াটার বলল। গাড়ি তখন ছুটতে শুরু করেছে। লক্ষ্য ফ্লোরিডার সর্ব উত্তরের আটলান্টিকের ফেনিল গর্জন মুখরিত জ্যাকসনভিল, হাইম শামিরের জ্যাকসনভিল সিনাগগ। আমাদের সতর্কতা কি একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে না? বলল বেগিন লিকুড, তার কণ্ঠে বিরক্তির প্রকাশ। বেগিন লিকুড আমেরিকান জুইস পিপলস লীগের যুব বিভাগের একজন বেপরোয়া গোছের নেতা। ফ্লোরিডা অঞ্চলের যুব গ্রুপের দায়িত্বে সে। বেগিন লিকুড যাকে লক্ষ্য করে কথা বলল সে হল হাইম শামির। সে জ্যাকসনভিল সিনাগগের প্রধান এবং আমেরিকান জুইস পিপল লীগের ফ্লোরিডা অঞ্চলের সভাপতি। বেগিন লুকিডের কথা শুনে হাইম শামির একটু ম্লান হাসল। বলল, কোন সতর্কতার কথা বলছো? ডক্টর মার্গারেট ও লায়লা জেনিফারকে সরিয়ে রাখার কথা? হ্যাঁ, বলল বেগিন লুকুড। যে কারণে মিয়ামি থেকে সরিয়ে তাদের এই সিনাগগে আনা হয়েছিল, সে ধরনের কারণেই আবার পাশের আমাদের মিত্র ভারতীয়দের বাসায় তাদের সরিয়ে রাখা হলো, বলল হাইম শামির। মিয়ামির ঘাঁটি ওদের কাছে ধরা পড়ে গিয়েছিল, কিন্তু এখানকার সন্ধান তো ওরা জানে না, উত্তরে বলল বেগিন লিকুড। জানে না এ কথা বলা যাবে না। আমাকে জেনারেল শারন জানিয়েছেন সিনাগগ, ক্লাব ও সমিতি জাতীয় ইহুদি কোনো স্থান বা স্থাপনায় আজ নিরাপদ নয়। জেনারেল শারনের কাছ থেকে এ সংকেত পাওয়ার পর এবং যখন শুনতে পেলাম যে আহমদ মুসা ও গোল্ড ওয়াটার মিলিত হয়েছে এবং তারা অন্যান্যদের নিয়ে মিয়ামিতে ল্যান্ড করেছে, তখন ওদের সিনাগগে রাখার আর সাহস পায়নি, বলল হাইম শামির। এই সতর্কতার কি প্রয়োজন এবং তাদের জামায় আদরে রাখার কি দরকার? আহমদ মুসা ধরা দেবে, আমেরিকা ত্যাগ করবে? এসব অবাস্তব কল্পনা। আমাদের হাতে ছেড়ে দিন ও দুজনকে। আমরা
ওদের উপর প্রতিশোধ তুলব ইহুদিদের প্রতি ফোঁটা রক্তের, যা আহমাদ মুসা ঝরিয়েছে। তারপর ছবিগুলি এক এক করে পাঠিয়ে দিতে থাকবো আহমাদ মুসার কাছে। তাহলেই না সে পাগল হবে। পাগল হলে সে ভুল করবে। সে ভুলের সুযোগ আমরা নিয়ে তাকে শেষ করতে পারব। বিক্ষুব্ধ কণ্ঠে বলল বেগিন লিকুড। শোনো, আমাদের চেয়ে জেনারেল শারন আহমাদ মুসাকে অনেক বেশি চেনে। এই আহমাদ মুসাকে হাতে পেতে চান, অথবা চান আমেরিকা থেকে সে চলে যাক। তাকে খ্যাপাতে চান না, বলল হাইম শামির শান্ত কণ্ঠে। দেখুন, জেনারেল শারনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তার সতর্কতা তাকে জেতায়নি কোনো সময়। আমেরিকাতেও তিনি হারছেন আহমাদ মুসার কাছে। সুতরাং সতর্কতা নামের দুর্বলতা নয়, আমরা সোজা আঘাত করতে চাই আহমাদ মুসাকে। মার্গারেট ও জেনিফার হবে আমাদের প্রথম শিকার। ওদের সততা লাঞ্ছিতা ও ধর্ষিতা লাশ আমরা আহমাদ মুসাকে উপহার দিতে চাই। যন্ত্রণার আগুনে আমরা আহমাদ মুসার দেহের প্রতিটি অণুপরমাণুকে পোড়াতে চাই। ব্যর্থতার আগুনে জ্বালিয়ে ওকে আমরা উন্মাদ করে তুলতে চাই। দিন এক্ষুনি ওদের আমাদের হাতে তুলে দিন, বলল বেগিন লিকুড। তোমরা তো পাচ্ছই আর 2 দিন। 3 দিনের সময় দেওয়া হয়েছে আহমাদ মুসাকে আমেরিকা ছাড়ার, হাইম শামির বলল। তাকে বলা হয়েছিল আমেরিকা ছেড়ে যেতে, আর সে অভিযানে আসছে ফ্লোরিডায় আমাদের বিরুদ্ধে। আর আমরা আরও 2 দিন তার আমেরিকা ছাড়ার অপেক্ষায় থাকব। ঠিক আছে, আপনারা অপেক্ষায় থাকুন, আমাদের কাজ আমাদের করতে দিন। আমরা যাচ্ছি ভারতীয়দের বাসায় ওদের তুলে নিয়ে আসতে। এই সময় ঝড়ের মতো ঘরে প্রবেশ করল সিমন। সিমন ইহুদি গোয়েন্দা সংস্থার একজন কর্মী, ফ্লোরিডা জেনারেল শ্যারনের একজন প্রতিনিধি। প্রবেশ করে চিৎকার করে উঠল, হিপ হিপ হুররে! কি ব্যাপার সিমন, মিয়ামির কি খবর? বলল হাইম শামির। সব খতম, আনন্দ করো, সব খতম। 2 হাত তুলে নাচতে নাচতে আবার চিৎকার করল সিমন। কে খতম? কারা খতম? আহমাদ মুসারা কি? কথা শেষ না করেই থেমে গেল বেগিন লিকুড। কি উচ্ছ্বাসে কথা তার গলায় আটকে গেল। সিমন চেয়ারে বসে টেবিলে মুষ্ঠাঘাত করতে করতে বলল, হ্যাঁ হ্যাঁ, আহমাদ মুসা, গোল্ড অটার সহ তাদের টিমের সবাই খতম হয়ে গেছে। সিমনের কথাটা ঘরে বজ্রপাতের মতো শক ওয়েভের সৃষ্টি করল। হাইম শামির, বেগিন লিকুড সবাই কিছুক্ষণ কথা বলতে পারল না। নিরাপত্তা ভাঙল প্রথমে হাইম শামির। বলল, তুমি যা বলছো বুঝে বলছো? সত্য বলছো? আবার বলো তো, কানকে বিশ্বাস হচ্ছে না। সিমন আনন্দে হাত দিয়ে টেবিল বাজাতে বাজাতে বলল, যে গাড়ি নিয়ে আহমাদ মুসা ও গোল্ড অটারদেরকে বিমানবন্দর থেকে আনতে যাবার কথা ছিল, সে গাড়িতে ভয়ঙ্কর দূরনিয়ন্ত্রিত গাড়ি বোমা পেতে রেখেছিলাম। সেই বোমার বিস্ফোরণে তাদের নিয়ে গাড়িটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল হাইম শামির ও বেগিন লিকুডের। বলল, বেগিন লিকুড, ঘটনা বিস্তারিত বলল, দোকানে সার্থক করি। তাদের লাশ টাশ দেখেছিস? তাদের লাশ পাবে কোথায়? সাথে সাথে পুড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে পানিতে। কিছু টুকরো পড়ে থাকতে দেখেছি ব্রিজের উপর। বলে একটা দম নিয়ে আবার শুরু করলো সিমন। আমরা হোয়াইট ইগলের মিয়ামি অফিসের গ্যারেজে বোমা পাতার কাজ সেরেছিলাম। তারপর ব্রিজের কিছু দূরে নদীতে একটা বোটে বসে ওদের অপেক্ষা করছিলাম। আমাদের চোখের সামনে দিয়ে ব্রিজ পার হয়ে ওরা বিমানবন্দরে গেল। বিমানবন্দর থেকে ফেরার পথে গাড়িটা ব্রিজে উঠল। দেখলাম গাড়ির শ্যাডো কাজ তুলে দেয়া। আমরা খুশি হলাম। আহমাদ মুসাদের মানুষের চোখ থেকে আড়ালে রাখার জন্যেই শ্যাডো কাজ তুলে রাখা হয়েছে। গাড়ি যখন ঠিক ব্রিজের মাঝ বরাবর পৌঁছল, তখন কন্ট্রোল সিস্টেমে লাল বোতামে আমরা চাপ দিলাম। সঙ্গে সঙ্গে ঘটে গেল কিয়ামত কাণ্ড। শালারা কেউ বাঁচেনি। গাড়িতে ওরা ছিল তোমরা নিশ্চিত? বলল হাইম শামির। এয়ারপোর্টের বাইরে যে লোক আমাদের পাহারায়, সে আমাদের মোবাইলে জানাই টারমাকে যাওয়া গাড়ি ওদের নিয়ে বেরিয়ে এলো এবং চলে যাচ্ছে, বলল সিমন। যদি তাই হয়, তাহলে তুমি যে পুরস্কার পাবে তা কল্পনাও করতে পারো না। জানো, আজকের জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এটা। পুরস্কারও তেমনই বড় হবে, বলল হাইম শামির। ওসব বাকি পুরস্কার বাকিতেই থাক, নগদ পুরস্কার এখনই চাই, বলল সিমন। কি সেটা? ডক্টর মার্গারেট ও লায়লা জেনিফার। সে শুরুর দিন থেকে ওদের পেছনে আছি, গায়ে ওদের হাত দিতে পারলাম না। বস আহমাদ মুসার ভয় দেখিয়ে আর আশা দিয়ে আমাদের থামিয়ে রেখেছে, আর নয়। এদের মুসলমানিত্বের দিমাগ বের করে দিতে চাই। আহমাদ মুসা শান্তিতে মরে গেছে, এদের উপর প্রতিশোধ নেব আহমাদ মুসার সব জ্বালাতনের। হাসল হাইম শামির। বলল, বেগিন লিকুডরাও এই দাবি নিয়ে বসে আছে। ঠিক আছে, পুরস্কার পরে, আপাতত এই বোনাস তোমরা নিয়ে যাও। আজকের আনন্দে
এই বোনাস তোমাদের যোগ্য প্রাপ্য। তবে তোমরা একটু বসো, আমি মিয়ামি ও হোয়াইট ইগলের অফিসে টেলিফোন করে ঘটনার শেষটা জেনে নেই বলে হাইম স্বামীর মোবাইলটা হাতে তুলে নিল। হাইম স্বামী তার কথা শেষ করার আগেই বেগিন লিকুড ও সিমনরা উঠে দাঁড়িয়ে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে নাচতে শুরু করেছে। বলছে অশ্রাব্য সব কথা ডক্টর মার্গারেট ও জেনিফারের উদ্দেশ্যে। এই হইচইয়ের মধ্যে টেলিফোনে কথা বলতে শুরু করেছে হাইম স্বামীর। ঘরের তালা খোলার শব্দ হলো। ভয়ের চিহ্ন ফুটে উঠল ডক্টর মার্গারেট ও লায়লা জেনিফার দুজনের মুখেই। উঠে বসলো দুজনেই। দরজা খুলে ঘরে প্রবেশ করল ভ্যানিসা নেইল। ভ্যানিসা হাইম স্বামীরের সিনাগগের একজন পরিচারিকা, বয়স হবে 50-এর কাছাকাছি। মার্গারেটরা তাদের গোটা বন্দি জীবনে একজন মাত্র মানুষের সন্ধান পেয়েছে, সে হলো এই ভ্যানিসা। আন্তরিক ব্যবহার, সহানুভূতির কথা শুধু তার কাছ থেকেই শুনেছে। ভ্যানিসাকে ঘরে প্রবেশ করতে দেখে খুশি হলো, আবার উদ্বিগ্ন হলো দুজনে। বলল, কি ব্যাপার ভ্যানিসা আন্টি? তোমাদের পালাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে, উদ্বিগ্ন কণ্ঠে বলল ভ্যানিসা নেল। ওরা আসছে, তোমাদের দুজনকে নিয়ে যাবে। আড়াল থেকে সব শুনেছি, ওরা আজ মহোৎসব করবে তোমাদের নিয়ে, দ্রুত কণ্ঠে বলল ভ্যানিসা নেল। মার্গারেটের চোখে মুখে আতঙ্ক দেখা দিল। ভয়ে চুপসে গেল তাদের মুখ। তাদের মনে হলো হঠাৎ যেন তাদের চারদিকের পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেল। শ্বাসরুদ্ধকর একটা অন্ধকার যেন তাদের দিকে ধেয়ে এলো। কোনো কথা তাদের মুখে জোগালো না। বোবা দৃষ্টি নিয়ে চেয়ে রইল ভ্যানিসার দিকে। দেখো, সময় নষ্ট করো না, চলো তোমাদের বাইরে বের করে দেব, বলল ভ্যানিসা। কিভাবে? কেউ নেই এদিকে, বলল মার্গারেট। আছে, তবে ওরা মনে করেছে আমাকে ওরা পাঠিয়েছে, তাই ওরা আপাতত অপেক্ষা করবে, তাই এটাই সুযোগ, বলল ভ্যানিসা নেল। ভয় ও উদ্বেগে আড়ষ্ট ডক্টর মার্গারেট ও লায়লা জেনিফার পুতুলের মতো উঠে দাঁড়ালো। দ্রুত বের হলো তারা ঘর থেকে ভ্যানিসার সাথে। ঘর থেকে বের হবার সময় ভ্যানিসা একটা রিভলভার তুলে দিল ডক্টর মার্গারেটের হাতে, বলল, লুকিয়ে রাখো, যদি দরকার হয় তাহলে। ভ্যানিসা আগে, পেছনে ওরা দুজন। ভ্যানিসা হঠাৎ মুখোমুখি হলো রবিন সেনের সাথে। সে সিঁড়ি দিয়ে উঠছিল। রবিন সেন একজন ভারতীয়, আমেরিকা এসেছে 30 বছর আগে, এখন আমেরিকান। কমিউনিকেশন ইঞ্জিনিয়ার রবিন সেন একটি আমেরিকান এয়ারলাইন্সের অর্ধেকেরও বেশি শেয়ারের মালিক এবং সে সাথে ব্যবস্থাপনা পরিচালকও। ইহুদি পুঁজিপতিদের সাথে তার গভীর সম্পর্ক, শুধু অর্থনৈতিকভাবে নয়, তারা সম্পর্ক রাজনৈতিক মিত্র। ব্যবসায়ের একটা রাজনৈতিক বিনিয়োগ আছে, সে বিনিয়োগ রবিন সেন ইহুদি বন্ধুদের মাধ্যমে সমাধান করে থাকে। এসব বহুদর্শী ভ্যানিসা জানে বলেই স্বয়ং রবিন সেনের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে আড়ষ্ট হয়ে পড়ল। তবু মনের সমস্ত জোর একত্রিত করে ভ্যানিসা বলল, গুড ইভিনিং স্যার, ভালো আছেন? গুড ইভিনিং, কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? এ সাপের বাচ্চাদের নিয়ে কোথায় দৌড়াচ্ছ? কোনো বিপদ হয়নি তো? বলল রবিন সেন। তার চোখে মুখে কিছুটা উদ্বেগের ছায়া। ওদের সিনাগগে নিয়ে যাচ্ছি স্যার, খুব তাড়া ওদিক থেকে, বলল ভ্যানিসা। আচ্ছা, বলে রবিন সেন সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে শুরু করলো, আর ভ্যানিসারাও তখন আবার ছুটতে শুরু করলো। সিঁড়িমুখের পরে প্রশস্ত লাউঞ্জ, নানা আকারের সোফায় সাজানো। লাউঞ্জের 3টি ধাপ পেরিয়ে উপরে উঠলে আবার একটা করিডোর। এই প্রশস্ত করিডোরের শেষ প্রান্তে বিরাট দরজা, দরজার পর আবার প্রশস্ত বারান্দা। এই বারান্দা থেকে সিঁড়ি নেমে গেছে বাইরের লনে, তারপর প্রাইভেট রাস্তা। রাস্তার ওপাশে ঠিক এই বাড়ির বিপরীতে সিনাগগটি, তবে সিনাগগের গেট আরও একটু সামনে। রাস্তাটা দিয়ে সামনে এগুলো সিনাগগের গেটের পাশ দিয়ে সরকারি রাস্তায় পড়া যায়। লাউঞ্জ পেরিয়ে করিডোর হয়ে ভ্যানিসারা বাইরের বারান্দায় বেরোবার দরজায় গিয়ে পৌঁছতেই ভ্যানিসা দেখল লন থেকে সিঁড়ি দিয়ে উঠে আসছে হাইম স্বামীর, বেগিন লিকুড, সিমন ও আরও দুজন। তারা সিঁড়ি দিয়ে দরজার দিকে উঠে আসছে। ওদের দেখে আতঙ্কিত ভ্যানিসারা দরজায় দাঁড়িয়ে গেল। হাইম স্বামীরাও দেখতে পেয়েছে ভ্যানিসাদেরকে। তারাও প্রথমে চমকে উঠেছে, তারপরে তারা ব্যাপারটা আঁচ করতে পেরেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল হাইম স্বামীর, বলে উঠল, তুমি শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করলে ভ্যানিসা? হাইম স্বামীরের কথা শেষ না হতেই ছুটল বেগিন লিকুড, সিমন, ভ্যানিসাদের দিকে। টার্গেট ডক্টর মার্গারেট ও লায়লা জেনিফার। কিন্তু সিঁড়ি থেকে তারা বারান্দায় পা রাখা পর্যন্তই, আর সামনে তারা এগোতে পারল না। ভ্যানিসার রিভলভার তাদের দিকে উদ্যত হয়ে উঠেছে। ভ্যানিসার দেখা দেখি ডক্টর মার্গারেটও তার রিভলভার বের করে তাক করল ওদের দিকে। ডক্টর মার্গারেট তার কম্পিত দেহটাকে ঠেস দিয়ে রেখেছে দরজার ডান দিকে চৌকাঠে, আর ভ্যানিসা বাম হাতে আঁকড়ে ধরে আছে দরজার ওপাশের চৌকাঠ, তার ডান হাতে রিভলভার। হাইম স্বামীরের কথায় ভ্যানিসা চিৎকার করে উঠল,
বিশ্বাসের কথা বলছো স্বামীর? আমার সংসার বিরান করেছো, আমার জীবন বিরান করেছো তোমরা। কৃতদাসী হয়ে আছি তোমাদের। জীবনের নিষ্ফলতাকে মেনে নিয়ে বেঁচে আছি আমি, কিন্তু এই ঈশ্বরভক্ত দুই মেয়েকে আমার ভাগ্য বরণ করতে আমি কিছুতেই দেব না। তোমার ভাগ্য বরণের কথা বলছো কেন? ওদেরকে আমরা অন্য জায়গায় নিয়ে যাব। তোমার ভয় মিথ্যা। দেখো না, ওদের গায়ে কেউ হাত দেয়নি, বলল নরম কণ্ঠে স্বামীর। মিথ্যা বলো না স্বামীর, আমি সব কথা তোমাদের শুনেছি। তুমি ওদেরকে কুকুরদের হাতে তুলে দেবার আয়োজন করেছ। সব হারালেও আমি মেয়েই আছি। সুন্দর জীবনের দুই মেয়ের সর্বনাশ আমি হতে দেব না, বলল ভ্যানিসা চিৎকার করে। ভ্যানিসার কথা শেষ হতে ক্রোধে উন্মত্ত বেগিন লিকুর চিৎকার করে উঠল, বুড়ি, তোর রিভলভারের ভয় আমরা করি না। শয়তান আহমদ মুসাকে আজ আমরা শেষ করেছি। বিশ্বাসঘাতক গোল্ড অটারকেও। তুই আমাদের কি করছিস? বলে বেগিন লিকুড দ্রুত পকেট থেকে রিভলভার বের করতে গেল। সঙ্গে সঙ্গে গর্জে উঠেছিল ভ্যানিসার রিভলভার। বুক চেপে ধরে বেগিন লিকুড আছড়ে পড়ল সিঁড়ির উপর। পরক্ষণে বাড়ির ভেতর দিক থেকে দুটি গুলির শব্দ হলো। ভ্যানিসা ও ডক্টর মার্গারেট উভয়ের আহত হাত থেকে রিভলভার পড়ে গেল। দুজনে তাদের আহত হাত অন্য হাত দিয়ে চেপে ধরে কোকিয়ে উঠল। ভীত লায়লা জেনিফার পেছন ফিরে তাকিয়ে দেখল দুই হাতে দুই রিভলভার নিয়ে করিডোরের মুখে দাঁড়িয়ে আছে রবিন সেন। তার দুই রিভলভারের নলে তখনও ধোয়া। লায়লা জেনিফার যখন পেছন ফিরে তাকিয়েছে, তখন হঠাৎ হাত চেপে যন্ত্রটাকাতর ডক্টর মার্গারেট সামনের দিকে তাকিয়ে দেখল গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়া লোকের পাশের লোকটি রিভলভার তুলে তাক করেছে ভ্যানিসাকে। সঙ্গে সঙ্গে ডক্টর মার্গারেট ছুটে গিয়ে নিজের দেহ দিয়ে ভ্যানিসাকে আড়াল করে দাঁড়ালো। ভ্যানিসাকে লক্ষ্য করে নিক্ষিপ্ত সিমনের গুলিটা গিয়ে বিদ্ধ করল ডক্টর মার্গারেটের বুকে। একটা আর্তনাদ উঠল মার্গারেটের কণ্ঠে। তার সাথে সাথে লুটিয়ে পড়ল তার দেহ দরজার উপর। লায়লা জেনিফার চিৎকার করে ছুটে গিয়ে আছড়ে পড়ল ডক্টর মার্গারেটের উপর। আর ঠিক সে সময় লনের দিক থেকে গুলিবৃষ্টির শব্দ ভেসে এলো। লায়লা জেনিফার চোখ বন্ধ করে ডক্টর মার্গারেটের দেহ আঁকড়ে ধরে অপেক্ষা করছিল। তার দেহ ঝাঁঝরা হয়ে যাওয়ার অপেক্ষা করছিল সে আন্তরিকভাবেই, কারণ এটাই তার এখন একমাত্র পথ। কিন্তু গুলি এলো না। তার বদলে ভেসে এলো মমতা জড়ানো এক ডাক, লায়লা জেনিফার। এ যে আহমদ মুসার কণ্ঠ। বিস্ময়ে চোখ খুলল লায়লা জেনিফার। দেখল তার সামনে দাঁড়িয়ে আহমদ মুসা ও তার স্বামী জর্জ। আবার চোখ বন্ধ করে চিৎকার করে কেঁদে উঠল, হে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন নয়, উঠো বোন, মার্গারেটকে নিতে হবে, সে আহত। জেনিফার উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল জর্জকে। কান্না জড়িত কণ্ঠে বলল, আমার মার্গারেট আপা। কথা শেষ করতে পারল না কান্নার উচ্ছ্বাসে। আহমদ মুসা তুলে নিল মার্গারেটের দেহ গাড়িতে নেয়ার জন্যে। এ সময় পরপর দুটি গুলির শব্দ হলো। বেকন গুলি করেছে করিডোরে দাঁড়ানো একজন অশ্বেতাঙ্গ এশীয়কে। মিস্টার আহমদ মুসা, ওই দুই রিভলভার টার্গেট করেছিল আপনাকে ও ভ্যানিসাকে। তাকে হত্যা না করে উপায় ছিল না, বলল বেঞ্জামিন বেকন। আহমদ মুসা বেঞ্জামিনের কথার দিকে কান না দিয়ে বলল, মিস্টার বেঞ্জামিন, এদের একটা গাড়িতে আপনি গোল্ড ওয়াটারদের নিয়ে উঠে বসুন। আমি এদের নিয়ে বাইরে দাঁড়ানো গাড়িতে উঠছি। বলে আহমদ মুসা ডক্টর মার্গারেটকে পাজাকলা করে নিয়ে ছুটল লনের ওপাশের রাস্তায় রাখা তাদের গাড়ির দিকে। দুটি গাড়ি স্টার্ট নিল। গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে গোল্ড ওয়াটার বলল, মন্দ হলো না মিস্টার আহমদ মুসা। পুলিশ এসে দেখবে বাড়িওয়ালার সাথে সেনাককের লড়াই, না কিভাবে ব্যাখ্যা করবে তারা ঘটনার? পত্রিকায় একটা নিউজ করিয়ে দিন, তাহলে পুলিশ তদন্তের লাইন খুঁজে পাবে, বলল আহমদ মুসা। আমার বন্ধুর কন্যা মার্গারেট কেমন আছে? তাকে কোথায় নিচ্ছি আমরা? উদ্বিগ্ন কণ্ঠে বলল গোল্ড ওয়াটার। পাশ থেকে ভ্যানিসা এসে বলল, চলুন আমি ক্লিনিক দেখিয়ে দেব। আহমদ মুসা ও তার কথাটা জানালো গোল্ড ওয়াটারকে। ভ্যানিসা বসে আছে আহমদ মুসার পাশের সিটে। তার পেছনের সিটে ডক্টর মার্গারেটকে শুয়ে দিয়ে তার পাশে গাড়ির মেঝেতে বসেছিল জেনিফার ও জর্জ। ডক্টর মার্গারেট জ্ঞান হারায়নি। গোল্ড ওয়াটারকে লক্ষ্য করে বলা আহমদ মুসার কণ্ঠ থামলেই জেনিফার আহমদ মুসাকে বলে উঠল আত্মকণ্ঠে, ভাইয়া, মার্গারেট আপা আপনার সাথে কথা বলতে চান এক্ষুনি। গাড়ি তখন এগিয়ে চলছিল সেন্ট জন নদীর তীর বরাবর ব্যস্ত হাইওয়ে ধরে। জ্যাকসনভিল সিনাগগটি নদীর তীর ঘেঁষেই, মাঝখানে শুধু হাইওয়েটা। আহমদ মুসা গাড়ি দাঁড় করাবার জন্য একটা জায়গা খোঁজ করতে লাগলো। ভ্যানিসা বলে উঠল, এই সামনে রাস্তার পাশে নদীর উপরে একটা হেলথ রিসোর্ট আছে, ওখানে দাঁড়ানো যায়। আহমদ মুসা গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। বলল, জেনিফার তাড়াতাড়ি কোনো ক্লিনিকে পৌঁছা দরকার, সময় নষ্ট করা ঠিক হবে না। বলতে বলতে সামনে দেখতে পেলে একটা এক্সিট লেন। সঙ্গে সঙ্গে আহমদ মুসা গাড়ি এক্সিট লেন দিয়ে রাস্তার পাশে দাঁড় করালো। তারপর মুখ ঘুরিয়ে বলল, জর্জ, তুমি ড্রাইভিং সিটে বসো,
আমি এদিকটা দেখছি বলে আহমদ মুসা গাড়ি থেকে দ্রুত নামলো। জর্জ নেমে এলো। আহমদ মুসা পেছনের সিটে উঠে রক্তে ভাসা ডক্টর মার্গারেটের মাথার কাছে গাড়ির মেঝেতে বসল। ওদিকে জর্জ ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দিল। নিঃশব্দ ঝড়ের গতিতে গাড়ি চলতে শুরু করলো। আবার চোখ বুজেছিল ডক্টর মার্গারেট। লায়লা জেনিফার সিটের নিচে বসে বাম হাত দিয়ে ডক্টর মার্গারেটকে জড়িয়ে ধরেছিল, আর তার ডান হাত চেপে ধরেছিল ডক্টর মার্গারেটের রক্তক্ষরণরত বুকের বাম পাশটা। আহমদ মুসা বসলে সে ধীরে ধীরে চোখ খুলল, চাইল আহমদ মুসার দিকে, বলল ক্ষীণ কণ্ঠে, ওরা বলেছিল আপনাকে ও গোল্ড ওয়াটার সহ সবাইকে নাকি আজ ওরা শেষ করে দিয়েছে। ভেবেছিলাম আর দেখা হলো না আপনার সাথে। আল্লাহর হাজার শুক্রিয়া, আপনার দেখা পেলাম। বন্দী হবার পর সবসময় মৃত্যুর জন্য তৈরি ছিলাম, কিন্তু একটা প্রার্থনা করেই চলেছিলাম আল্লাহর কাছে, মৃত্যুর আগে যেন একবার আপনার দেখা পাই। আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেছেন, আলহামদুলিল্লাহ। একটা আহমদ মুসা ডক্টর মার্গারেটের কথার মাঝখানে বলে উঠল, মার্গারেট, এসব কথা এখন নয়, তুমি ভালো হয়ে যাবে, আমরা ক্লিনিকে যাচ্ছি, কথা বলো না, এখন ক্ষতি হবে। ডক্টর মার্গারেটের দু চোখ আহমদ মুসা দু চোখ থেকে সরেনি। তার ঠোঁটে ফুটে উঠল ম্লান হাসি রেখা। বলল, কথা বলার সময় আর আমি পাবো না জনাব, আমি ডাক্তার, আমি জানি এটুকু সময় নেই আমার হাতে। একটু থামল ডক্টর মার্গারেট। তার চোখের দু কোনায় দুফোঁটা অশ্রু এসে জমেছে। বোধহয় অশ্রু রোধ করার জন্য ডক্টর মার্গারেট চোখ বুঝল, কিন্তু তাতে অশ্রু রোধ হলো না। অশ্রু তার গড়িয়ে পড়ল দুই গণ্ড দিয়ে। ডান হাতটি তুলতে চেষ্টা করল ডক্টর মার্গারেট, বোধহয় চোখ মোছার জন্যেই, কিন্তু হাত তুলতে পারল না। অশ্রুসিক্ত দু চোখ আবার তুলে ডক্টর মার্গারেট আহমদ মুসার দিকে। ঠোঁট দুটি তার ফাঁক হয়েছিল কিছু বলার জন্যে, কিন্তু পরক্ষণে প্রবল যন্ত্রণায় মুখ আড়ষ্ট হয়ে গেল তার। হাত কাঁপছে, গোটা শরীর কাঁপছে ডক্টর মার্গারেটের। সে আবার চোখ বুজেছে। তার মুখ শক্ত হয়ে উঠেছে, দাঁতে দাঁত চেপেছে সে। বোঝা যাচ্ছে লড়াই করছে নিজেকে ধরে রাখার জন্য। কেঁদে উঠল লায়লা জেনিফার। আহমদ মুসা চেপে ধরল ডক্টর মার্গারেটের কম্পমান দু হাত। ডাকল, মিস মার্গারেট। চোখ খুলল মার্গারেট, তাকাল আহমদ মুসার চোখে। ঠোঁট দুটি কাঁপছে মার্গারেটের, চেষ্টা করছে কিছু বলার। ফিসফিসে কণ্ঠ আবার শোনা গেল মার্গারেটের। বলল, একটা প্রশ্ন, মুসলমান হিসেবে আমার তো কোনোই সঞ্চয় নেই, জান্নাত কি আমার হবে? দেখা কি পাবো সেখানে আপনার? খুব জানতে ইচ্ছা করছে আমার। ক্ষীণ থেকে ক্ষীণতর কণ্ঠ থেমে গেল ডক্টর মার্গারেটের। আহমদ মুসা একটু ঝুঁকে পড়ল ডক্টর মার্গারেটের মুখের দিকে। মার্গারেট, মার্গারেট বলে ডাকলো দুবার। বলল কানের কাছে মুখ নিয়ে, মার্গারেট, তোমার এই মৃত্যু শহীদের মৃত্যু। আল্লাহ নিশ্চয়ই তোমাকে জান্নাত মঞ্জুর করবেন। আহমদ মুসার কণ্ঠ অশ্রুসিক্ত, ভারী। চোখ খুলল না আর ডক্টর মার্গারেট, কিন্তু তার ঠোঁটে ফুটে উঠল ফুলের মতো নিষ্পাপ এক টুকরো হাসির রেখা। পরক্ষণেই তার মাথাটা একপাশে কাত হয়ে পড়ল, কিন্তু ঠোঁটে থেকেই গেল ফুলের মতো সুন্দর সে হাসির টুকরো। ডুকরে কেঁদে উঠল লায়লা জেনিফার। আছড়ে পড়ল সে মার্গারেটের বুকে। ড্রাইভিং সিট থেকে জর্জ মুহূর্তের জন্য পেছন ফিরে তার আপা মার্গারেটের স্পন্দনহীন দেহের উপর চোখ বোলালো। তারপর কান্নার প্রবল উচ্ছ্বাস রোধের জন্যে ঠোঁট কামড়ে ধরে সামনে দৃষ্টি প্রসারিত করল সে। পাশ থেকে ভ্যানিশা নেল পেছন দিকে একবার তাকিয়ে বুকে ক্রস রেখে প্রার্থনা করে উঠল, ঈশ্বর, আমাকে বাঁচাতে গিয়ে তিনি জীবন দিলেন, তার মঙ্গল করুন ঈশ্বর। আর আহমদ মুসা বলে উঠল, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলে আল্লাহর জন্যে এবং আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন।